Good morning, dear student. Welcome to the Way of Solution #1 study channel West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ডোজ ক্লাস নাম্বার 55। প্রত্যেককে 55তম ক্লাসে স্বাগত জানাই এবং এই ক্লাস তোমাদের সমস্ত পরীক্ষায় কাজে আসবে। আমাদের ক্লাস রুটিন যেটা আছে দেখে নাও। আমার ক্লাস সকাল 8:30 থেকে পাচ্ছ এবং আমাদের প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক কোথায় পাবে? দ্য ওয়ে অফ সলিউশন। দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রত্যেক ক্লাসের লিঙ্ক নোটিফিকেশন দেওয়া হয় এবং পেড কোর্স আমরা করাচ্ছি আমাদের নিজস্ব অ্যাপ TWS একাডেমি নামেই কিন্তু অ্যাপটা পেয়ে যাচ্ছ প্লে স্টোরে। ওকে, তাহলে আমরা যে ক্লাসগুলো করাচ্ছি রেগুলার সেগুলো পাচ্ছ টেলিগ্রামে, ইউটিউব ক্লাস এবং পেড কোর্স TWS একাডেমি অ্যাপে। অনেকে যুক্ত আছে আমাদের অ্যাপের সঙ্গে এবং সেখানে কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি দেওয়া হচ্ছে। ওকে, তো আজকের প্রশ্ন আলোচনা আমরা শুরু করব। অ্যামাইনো অ্যাসিড কার প্রধান উপাদান? লিপিড, হরমোন, প্রোটিন, ভিটামিন? তো এখানে সঠিক উত্তর কি হবে? অপশন সি যারা করছো সঠিক উত্তর হয়ে যাবে প্রোটিনের একটা উপাদান। মানুষের দুধ দাঁতের সংখ্যা কত? পরীক্ষা একবার এসেছিল, প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে। নর্মালি আমরা জানি যে 32টি দাঁত, তাই তো? তো দুধ দাঁত এটা হচ্ছে সংখ্যাটা কিন্তু 32 নয়। অপশন সি যারা করছো 20টি, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। পেশি ক্লান্তির জন্য দায়ী হচ্ছে নিম্নের কোনটি? দেখো প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা এসছে। পেশির ক্লান্তি বা পেশি ক্লান্তির জন্য দায়ী এখানে কোনটি হবে? কার্বন ডাই অক্সাইড, ক্রিয়েটিনিন, ল্যাকটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল। তো আমরা যখন সন্ধান এর ক্লাস নিয়েছিলাম, কোহল সন্ধান, ল্যাকটিক অ্যাসিড সন্ধান, তো এগুলো কি? পেশির ক্লান্তি কেন হয়? হঠাৎ করে তুমি একদিন দৌড়ালে, দেখবে পরের দিন সকালে উঠে পিঠে কাঁধে ব্যথা হয়েছে বা পায়ে ব্যথা হয়েছে। এর কারণ হচ্ছে সেই সমস্ত জায়গায় ল্যাকটিক অ্যাসিড জমা হয়। এই ল্যাকটিক অ্যাসিড হচ্ছে পেশির ক্লান্তির জন্য দায়ী। অনেক সময় কি হয়, একটু গরম সেক দিলে কি হয়, ল্যাকটিক অ্যাসিডটা ওই জায়গা থেকে সরে যায়, যার ফলে ক্লান্তিটা দূর হয়। বলো, অপথ্যালমোলজিস্ট যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো কি? হার্ট, চোখ, গ্রন্থি, ফুসফুস? তো বিভিন্ন রোগ বিশেষজ্ঞ বা এক একটা ভাগ রয়েছে, ডিপার্টমেন্ট ভাগ রয়েছে, এক একজনকে এক এক নামে ডাকা হয়। যারা চোখের ডাক্তার তাদেরকে বলা হয় অপথ্যালমোলজিস্ট। হার্ট নিয়ে যারা চিকিৎসা করে তাদেরকে বলা হয় কার্ডিওলজিস্ট। যারা হচ্ছে নেফ্রন বা রেচন সংক্রান্ত চিকিৎসা করছে তাদেরকে ইউরোলজিস্ট বলা হয়। এরকম প্রচুর ভাগ রয়েছে। যারা মস্তিষ্ক রিলেটেড, সাইকিয়াট্রিস্ট। তোমরা প্রত্যেকে জানো এগুলো। আচ্ছা, যারা স্কিন নিয়ে চিকিৎসা করছে স্কিনে তাদেরকে বলা হয় ডার্মাটোলজিস্ট। এই নামগুলো একটু মনে রাখতে হবে। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদস্পন্দনের হার কত? হৃদস্পন্দন অর্থাৎ হার্ট বিট যেটা আমরা বলছি, একটা হচ্ছে শ্বসন হার, মানে রেসপিরেটরি কোশেন্ট না, তোমার মিনিটে কতবার আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই সেটার একটা ভাগ রয়েছে। হৃদস্পন্দন অর্থাৎ হৃৎপিণ্ড কতবার তোমার পাম্প করছে রক্ত, ঠিক আছে? তো সেটা হচ্ছে মিনিটে 70 থেকে 80 বার অ্যাপ্রক্সিমেট সবার এরকম থাকে। এই হার্টবিট এটা কিন্তু একটু চেঞ্জ হতে পারে। আমরা যদি দৌড়াই তখন কিন্তু এই হৃদস্পন্দন হারটা বাড়ে, যেটা অস্বাভাবিক কিছু নয়। আবার তুমি থেমে গেলে, নর্মাল অবস্থায় আসো, স্বাভাবিক অবস্থায়, তখন আবার এরকম কিন্তু হবে। এটা হচ্ছে স্বাভাবিক। এর থেকে খুব বেশি হয়ে গেলেও আবার খারাপ। যদি স্বাভাবিক অবস্থায় তুমি বসে থাকা অবস্থায় 100 হয়ে যায়, সেটাও খারাপ লক্ষণ। আচ্ছা, অতি পরিবাহী পদার্থ যারা, আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে তোমার শ্বাস প্রশ্বাসের হার কত মিনিটে, আর সেটা হচ্ছে তোমার কত হবে? সেটা হচ্ছে 18 থেকে 20 বা অ্যাপ্রক্সিমেট 20, 16 থেকে 20, 18 থেকে 20 এরকম রেট থাকে। মানে মিনিটে তোমার 18 বার
বা তোমার 17 বার হতে পারে, 20 বার হতে পারে এই নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া। অতি পরিবাহী পদার্থ যারা, তাদের ধর্মটা কেমন হবে? কম তাপমাত্রার বিদ্যুৎ পরিচালনা করে, বিদ্যুৎ প্রবাহে উচ্চ প্রতিরোধ তৈরি করে, বিদ্যুৎ প্রবাহে কোনো প্রতিরোধ তৈরি করে না, উচ্চ তাপমাত্রায় বিদ্যুৎ পরিচালনা করে। অতি পরিবাহী পদার্থ মানে পরিবাহিতা অনেক বেশি, তাই তো? প্রচুর পরিমাণে তড়িৎ প্রবাহ করছে যারা। সবচেয়ে ভালো পরিবাহী হচ্ছে আমরা জানি সিলভার বা রূপো। তো সে তার কিন্তু কি হবে, রোধ কম হবে, অর্থাৎ রোধ মানে বাধা বল, বিদ্যুৎ চলার পথে যে ভিতরের বাধা থাকে সেটাকে আমরা রোধ বলি। তো এখানে বিদ্যুৎ প্রবাহে কোনো প্রতিরোধ তৈরি করবে না যারা অতি পরিবাহী। ঠিক আছে, বিদ্যুৎ প্রবাহে অর্থাৎ রেজিস্ট্যান্স যেটাকে আমরা বলি, অর্থাৎ রোধ যার কম হবে সে ভালো বিদ্যুৎ প্রবাহ করবে। তো বিদ্যুৎ প্রবাহে যারা কোনো প্রতিরোধ করে না তাদেরকে আমরা বলবো অতি পরিবাহী। স্পেশাল কিছু কন্ডিশন রয়েছে, যেমন আমরা এখানে অনেক সময় প্রশ্ন করেছি যে পারদ, পারদ কি? পারদ একটা ধাতু বলি, পারদ হচ্ছে তরল ধাতু, খুব নিম্ন তাপমাত্রায়। কত? পারদ হচ্ছে 4 কেলভিন তাপমাত্রা। 4 কেলভিন মানে কত? 4 কেলভিন মানে হচ্ছে -269 ডিগ্রি সেন্টিগ্রেড। এত কম তাপমাত্রায় বলা হচ্ছে অতি পরিবাহিতা দেখায়। অতি পরিবাহিতা দেখায় অর্থাৎ খুব ভালো পরিবাহী হয় এত ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস, অর্থাৎ নিম্ন তাপমাত্রায়, যেটা হচ্ছে 4 কেলভিন তাপমাত্রা। আচ্ছা, বৈদ্যুতিক বাল্বে যে গ্যাস ভরা থাকে সেটি হচ্ছে কি? হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন। বৈদ্যুতিক বাল্বে আমরা দেখতে পাই কোন গ্যাস? নাইট্রোজেন গ্যাস। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। পাশাপাশি আর একটা গ্যাস লিখে রাখো, সেটা হচ্ছে আর্গন থাকে। আর্গন একটা নিষ্ক্রিয় গ্যাস, এটিও থাকে বৈদ্যুতিক বাল্বে। আচ্ছা, আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলিকে কিভাবে সজ্জিত করা হয়? পিরিয়ডিক টেবিলে আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলিকে কিভাবে সজ্জিত করা হয় বলতে পারবে? তো বর্তমান বা আধুনিক এই যে পর্যায় সারণী, এটি কে তৈরি করেছেন বা এই মডেলটি হচ্ছে কার? বিজ্ঞানীর নাম কি? বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী মোসলে। আধুনিক মডেলটি হচ্ছে বিজ্ঞানী মোসলে, তিনি সাজিয়েছেন। এবং সেখানে আমরা দেখব পারমাণবিক ক্রমাঙ্কের বর্ধিত ক্রম অনুযায়ী। পারমাণবিক ক্রমাঙ্ক বলতে প্রোটন সংখ্যার কথা বলা হচ্ছে। প্রোটন সংখ্যা, পরমাণুর প্রোটন সংখ্যার উপরে 1 2 3 4 করে দেওয়া হচ্ছে, সেই পারমাণবিক ক্রমাঙ্কের ক্রম অনুযায়ী সাজানো হচ্ছে। আমরা যদি দেখি হাইড্রোজেন, তার পরমাণুর প্রোটন কটা আছে? একটি হাইড্রোজেন আছে। তারপর হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লুরিন 9, 10 নিয়ন, 11 সোডিয়াম, 12 ম্যাগনেসিয়াম, 13 রয়েছে অ্যালুমিনিয়াম, 14 সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তো এইভাবে মোটামুটি 20 থেকে 30টি তোমাদের মনে রাখতে হবে। এগুলো পরীক্ষায় আসছে, রিসেন্ট পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন তোমরা পাবে। তো এই হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্কের বর্ধিত ক্রম অনুযায়ী, যেটা মোসলে সাজিয়েছেন। এবং পর্যায় সারণীর জনক কাকে বলা হয়, এটা যদি প্রশ্ন আসে সেটা হবে বিজ্ঞানী মেন্ডেলিভ। বিজ্ঞানী মেন্ডেলিভ তিনি হচ্ছে প্রথম এই পদার্থ মৌলগুলোকে সাজানোর চেষ্টা করেছিলেন। তিনি সাজিয়েছিলেন পারমাণবিক ভরের বর্ধিত ক্রম অনুযায়ী। এটা হচ্ছে মেন্ডেলিভ। মেন্ডেলিভ সাজিয়েছিল পারমাণবিক ভরের বর্ধিত ক্রম অনুযায়ী। নিম্নলিখিত কোনটির সৃষ্টি বা ধ্বংস নেই? ক্ষমতা, বেগ, ভরবেগ, শক্তি।
দেখো এখানে আমরা ভরের নিত্যত্ব সূত্র জানি, ভর সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটা তুমি অন্য রূপে দিতে পারো। শক্তিও তাই, শক্তি এক শক্তি থেকে আরেক শক্তিতে কনভার্ট হয়ে যাবে, কিন্তু শক্তি তুমি সৃষ্টি করতে পারছো না, ধ্বংস করতে পারছো না, ওটা আছে, তুমি চেঞ্জ করতে পারো। ধরো আমরা কি করছি, বৈদ্যুতিক শক্তিকে কাজে লাগিয়ে সেটা অনেক সময় যান্ত্রিক শক্তিতে কনভার্ট করছি, সেটা অনেকে তাপ শক্তিতে কনভার্ট করছি, সেটা আলোক শক্তিতে কনভার্ট করছি, বিভিন্নভাবে আমরা এক শক্তিকে আরেক শক্তিতে কাজে লাগাচ্ছি। যেমন ইলেকট্রিক যদি বলি হিটার, সেখানে কারেন্ট দাও, তাপ উৎপন্ন হচ্ছে, তাই তো। আবার বাল্ব, কারেন্ট দিচ্ছ মানে সুইচ অন করছো, আলো জ্বলছে, মানে আলোক শক্তি। আবার তুমি ফ্যান, ফ্যান ঘুরছে, সুইচ দিচ্ছ, ফ্যান ঘুরছে, ওখানে বিদ্যুৎ শক্তিটা যান্ত্রিক শক্তিতে কনভার্ট হচ্ছে। তো এই এক শক্তি আমরা বিভিন্ন শক্তিতে কনভার্ট করছি, কিন্তু এর ধ্বংস আমরা করতে পারছি না। ওকে, আচ্ছা, নিউমোনিয়া নিম্নের কি ঘটিত রোগ, কোনটি কি ঘটিত রোগ, সেই ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে। যদি বলা হয় ভাইরাস ঘটিত 5টি রোগের নাম বলো তো, কি হবে? জলাতঙ্ক, এডস, হাম, তারপর পক্স, এগুলো কি? পোলিও, এগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ব্যাকটেরিয়া ঘটিত রোগ কি? নিউমোনিয়া, টিটেনাস, আর কি রয়েছে? প্রচুর রয়েছে, ব্যাকটেরিয়া ঘটিত রোগ অনেক রয়েছে। তোমার নিউমোনিয়া রোগের ব্যাকটেরিয়ার নাম কি বলতো? ডিপ্লোকক্কাস নিউমোনিয়া, যক্ষা রোগ, নিউমোনিয়া, আরো প্রচুর রোগ আছে যেগুলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কলেরা, তারপর তোমার বলতে পারো গনেরিয়া, কুষ্ঠরোগ, এগুলো সব ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া ঘটিত রোগ রয়েছে ম্যালেরিয়া, আমাশয়, এগুলো হচ্ছে আদ্যপ্রাণী ঘটিত রোগ। ওকে, আচ্ছা, এবার 11 নম্বর কোশ্চেন। 1929 সালে কংগ্রেসের ঐতিহাসিক লাহোর অধিবেশনের প্রেসিডেন্ট কে ছিলেন? প্রশ্নটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং আশা করি সকলে পারবে কোশ্চেনটি। লাহোর অধিবেশন যেটা হয়েছিল 1929 সালের লাহোর অধিবেশনটা খুবই ভাইটাল ছিল। এখানে প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহেরু। এই 1929 সালের লাহোর অধিবেশন এটা এতটা গুরুত্বপূর্ণ কেন? এটা গুরুত্বপূর্ণ কেন বলতে পারবে? আমরা এই কোশ্চেনটা যদি আলোচনা করি, এটা থেকেই অনেক প্রশ্ন বার হবে। 1929 সালের লাহোর অধিবেশন থেকে কি কি প্রশ্ন হতে পারে? দেখো, এটা প্রেসিডেন্ট কে ছিল? কে ছিল? এটা হচ্ছে জওহরলাল নেহেরু, 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে, তোমাকে যদি প্রশ্ন করা হয় জাতীয় কংগ্রেস প্রথম স্বাধীনতা ঘোষণা করেছিল কোন অধিবেশনে, স্বাধীনতা দিবস পালিত হবে, এই 1929 সালে লাহোর অধিবেশনে ডিসিশন নেওয়া হয় যে আগামী বছর 1930 সালের 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়। প্রথম পরাধীন ভারতে স্বাধীনতা দিবস পালিত হয়, স্বাধীনতা দিবস পালিত হয়। এটা 1 নাম্বার একটা প্রশ্ন হয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এই সময় 1930 সালে আমরা জানি আইন অমান্য আন্দোলন হয়েছিল। এই আইন অমান্য আন্দোলনের খসড়া তৈরি হয় বা আইন অমান্য আন্দোলন করা হবে, এই ডিসিশন নেওয়া হয়েছিল এই 1930 সালে তোমার 1929 সালে লাহোর অধিবেশনে। 1930 সালের আইন অমান্য আন্দোলন অর্থাৎ সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, এই আন্দোলনের প্ল্যান তৈরি করা হয়। ঠিক আছে, শুধু এটা লিখলাম। তো 1930 সালের আইন অমান্য আন্দোলন হয়েছিল 6 এপ্রিল থেকে, এর প্ল্যানটা তৈরি করা হয়েছিল এই লাহোর অধিবেশনে, মানে ডিসিশন নেওয়া হয়, সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে এটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, মধুমালায় জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত?
মুদুমালাই জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। তো ভারতবর্ষে যে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানগুলো আছে, কিছু কিছু প্রশ্ন এরকম পরীক্ষা থাকে, আর কোনটি কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু এখানে সঠিক উত্তর হবে। সিন্ধু সভ্যতায় কোন শহরের দুর্গ ছিল না? এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমরা যদি সিন্ধু সভ্যতার ইতিহাস দেখি, সেখানে দেখবো যে প্রত্যেক যে কেন্দ্রগুলো ছিল উল্লেখযোগ্য, তাতে সবাই একটা করে উঁচু করে দুর্গ ছিল, যেগুলোকে বলা হতো সিটাডেল। তো সেই দুর্গ ছিল না কোন কেন্দ্রে? বেশিরভাগ কেন্দ্রে ছিল। তো এখানে দেখবো চানহুতারো, এই যে কেন্দ্রটি ছিল, এখানে কোনো দুর্গ ছিল না। কালিবঙ্গান, হরপ্পা, মহেঞ্জোদড়ো এগুলোতে ছিল। আচ্ছা, দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে প্রথম অপত্য বংশে কত শতাংশ লম্বা এবং খর্ব মটর গাছ উৎপন্ন হবে? খর্ব মানে বেটে। শঙ্করায়ন ঘটাচ্ছি কার মধ্যে? দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে। দেখো এখানে আমরা সেই মেন্ডেলের, গ্রেগর জোহান মেন্ডেল, যাকে বংশগতিবিদ্যার জনক বলি, সেই মেন্ডেলের মোটর গাছের পরীক্ষার কথা আমাদের মাথায় রাখতে হবে। শঙ্কর লম্বা, ধরো এই টিটা যদি বলি, এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, আর একটা ছোট টি কি হচ্ছে? একটা বড় টি, একটা ছোট টি, এই দুটো মিলিয়ে তৈরি হচ্ছে একটা শঙ্কর লম্বা মটর গাছ। ঠিক আছে, ধরো এটা থেকে তৈরি হচ্ছে শঙ্কর লম্বা। ঠিক আছে, আমরা এবার ভুলে যাচ্ছি এইগুলো। তাহলে দুটো শঙ্কর লম্বা মটর গাছ, তাহলে বড়টি ছোটটি, বড়টি ছোটটি, এই দুটো হচ্ছে শঙ্কর লম্বা মটর গাছ। এদের মধ্যে যদি শঙ্করায়ন ঘটায়, তাহলে অপত্য বংশে আমরা কি রকমের গাছ পাবো সেটা যদি চিন্তা করি। দেখো এইটি এর সঙ্গে এই দুটোটি নাও, এইটার সঙ্গে এইটা নিলে কি হচ্ছে? বড়টি বড়টি। এইটার সঙ্গে এইটা যখন নিচ্ছি, কি আসছে? বড়টির সঙ্গে ছোটটি। তারপর দেখো এইটি এর সঙ্গে এইটি যখন নিচ্ছি, তখন আসছে বড়টি ছোটটি। আবার এইটি এর সঙ্গে এইটি যখন নিচ্ছি, ছোটটি ছোটটি। তাহলে এই যে বৈশিষ্ট্যটা পেলাম, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, এটা হচ্ছে শঙ্কর লম্বা, এটা হচ্ছে শঙ্কর লম্বা। তাহলে এই তিনটে পেলাম লম্বা, আর এটা পাচ্ছি বেটে বা খর্ব, বিশুদ্ধ বেটে। তাহলে এই যে জায়গাটা, এই যে ফিনোটাইপ রেশিও রয়েছে, ফিনোটাইপ অনুপাত, এখানে কত শতাংশ লম্বা? অপত্য বংশে আমরা যদি দেখি, 3 ভাগ লম্বা, 3 ভাগ লম্বা, 1 ভাগ বেটে, মানে শতকরা অনুযায়ী 75% লম্বা আর 25% বেটে, তাই তো? শতকরা ভাগে এই কিন্তু রেশিওটা আসবে। এটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত আমরা বলি। কি অনুপাত? ফিনোটাইপ, মানে বাহ্যিক বৈশিষ্ট্য অনুযায়ী। যদি তোমাকে বলা হয় যে, যদি তোমাকে বলা হয়, আচ্ছা কি হলো, যদি তোমাকে বলা হয় জিনোটাইপ অনুপাত কত? জিনোটাইপ অনুপাত কত? জিনোটাইপ অনুপাত বলতে জিনগত অনুপাত। জিনোটাইপ মানে হচ্ছে ভেতরের বৈশিষ্ট্য। যদি খেয়াল করি, একটা বিশুদ্ধ লম্বা, দুটি শঙ্কর লম্বা, একটি বিশুদ্ধ বেটে, এই হচ্ছে জিনোটাইপ অনুপাত। ব্যালেন্সটা হচ্ছে এই যে 3টি লম্বা, একটা বেটে, এটা ফিনোটাইপ অনুপাত। আচ্ছা, অঙ্গ সংস্থানিক পরিবর্তন হিসাবে পর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়? সুন্দরী, ক্যাকটাস, মটর গাছ, পার্থেনিয়াম। অঙ্গ সংস্থানিক পরিবর্তন হিসাবে পর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়? কি হবে সঠিক উত্তর? এখানে পাতা কাণ্ডে রূপান্তরিত হয়েছে, তাই তো? এটা দেখা যাবে ক্যাকটাসে, ক্যাকটাসে এটা দেখা যেতে পারে। কারণ কি? সেখানে বাষ্পমোচন কমানোর জন্য পাতা কাণ্ডে রূপান্তরিত হচ্ছে, এটা আমরা বলতে পারি।
সুন্দরী এটা হচ্ছে লবণাক্ত জলের উদ্ভিদ, একে বলা হয় হ্যালোফাইট। ফণিমনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে? ফণিমনসার পাতা এটাও এক ধরনের কি উদ্ভিদ? জেরোফাইট উদ্ভিদ। ক্যাকটাস জেরোফাইট মানে মরু অঞ্চলের উদ্ভিদ বলি, কাঁটা জাতীয় উদ্ভিদ। ফণিমনসার পাতা এটি কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে? পত্র কণ্টক, শাখা কণ্টক, আচ্ছা কণ্টক হবে, হ্যাঁ, সুচালো উপাঙ্গ, পর্ণবৃন্ত। সঠিক উত্তর কি হবে বলো? ফণিমনসার পাতা এটি রূপান্তরিত হয়েছে পত্র কণ্টকে, অর্থাৎ পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমে জল শোষিত হয়? কোষ বিভাজনের যে পর্যায় টোটাল কোষ চক্র সেটা আলাদা, সেখানে আমরা ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ দেখব। ইন্টারফেজ একটা দশা, মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজের মধ্যে যেটাকে আমরা বিভাজন দশা বলি, সেখানে আমরা চারটি দেখব: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো প্রোফেজ হচ্ছে প্রথম দশা, তারপর আসবে মেটাফেজ, তারপর অ্যানাফেজ, তারপর টেলোফেজ। টেলোফেজ হচ্ছে শেষ দশা, যেখানে ক্রোমোজোমে জল শোষিত হয়। অ্যানাফেজে ক্রোমোজোম গুলো VLIJ আকৃতি ধারণ করবে, VILJ আকৃতি ধারণ করে অ্যানাফেজ দশায়। রিজার্ভ পেসমেকারটি হলো কি? আমাদের যে হার্ট বলছি, হার্ট বা হৃৎপিণ্ড, সেখানে আমরা যে গঠনগত অবস্থান যদি দেখি, হৃৎপিণ্ডের কাজ হচ্ছে রক্ত পাম্প করা। সেখানে রয়েছে এসএ নোড, এভি নোড, হিজের বান্ডেল, পার্কিনজি তন্তু, বিভিন্ন বিষয় রয়েছে। এসএ নোডকে বলা হয় হার্ট অফ হার্ট, যেটা ওই হার্টবিটটাকে নিয়ন্ত্রণ করে। অনেক সময় কি হয় যে ওই যে হার্ট ঠিকঠাক পাম্প না করলে পেসমেকার বসানো হয় কৃত্রিমভাবে কলার বোনের নিচে। তো রিজার্ভ পেসমেকার হচ্ছে এভি নোডকে বলা হয়। আচ্ছা, এখানে আবার একটি প্রশ্ন শঙ্করায়ন সংক্রান্ত। AABB, এখানে একটা ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, এটি থেকে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে? গ্যামেট তৈরি হতে পারে কত ধরনের বলতে পারবে? দেখো, এই যে মেন্ডেলের যে শঙ্করায়ন পদ্ধতিগুলো ছিল, সেখান থেকে আমরা এই ধারণাগুলো পাবো। গ্যামেট মানে কি? জোড়ায় জোড়ায় দুটো ক্রোমোজোম। এখানে যদি আমরা দেখি, দেখো AABB, এটা থেকে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে? এটা থেকে আমরা চারটে যদি গ্যামেট তৈরি করি, এটা নিলাম আর এটা নিলাম, কি হবে? AB। এটা নিলাম, এটা নিলাম, তৈরি হবে কি? AB। আচ্ছা, এবার এটা নিলাম, এটা নিলাম, কি হবে? AB। এটা নিলাম, এটা নিলাম, তৈরি হবে কি? AB। তাহলে ভালো করে খেয়াল করো, এখানে এটা কি আলাদা? এটা তো সেম, একই। এটা আর এটাও তো সেম। তাহলে তৈরি হলো দুটো জিনিস, একটা হচ্ছে AB হয়েছে আর একটা হচ্ছে AB। এই তো, আলাদা কিছু হয়েছে ছাড়া। যদি এখানে একটা বি ক্যাপিটাল, একটা বি স্মল হতো, তাহলে আলাদা হতো। তাহলে এখান থেকে কটা হলো? এই দুটো একই হলো, এই দুটো একই হলো, সেম। তাহলে দুই ধরনের গ্যামেট তৈরি হতে পারে। যদি তোমাকে এরকম একটা প্রশ্ন আমি দিই, ধরো A আর ধরো BB, এটা থেকে কটা হতে পারে, কটা গ্যামেট হতে পারে? তাহলে এটা থেকে এটা নাও, একটা হলো AB হলো, ঠিক আছে? আমি আলাদা কালার দিয়ে বোঝাচ্ছি। এর সঙ্গে এটা নাও, এই হলো দুটো, কিন্তু ঠিক আছে। আবার এইটার সঙ্গে আমরা যদি এই বিটা নিই, স্মল এ, ক্যাপিটাল বি, তাহলে এই হলো তিনটি। আর এর সঙ্গে এই বি যদি নিই, তাহলে হবে স্মল এ, স্মল বি। তাহলে এটা একটা হলো, এটা একটা হলো,
এটা একটা সবকটা আলাদা আলাদা হয়েছে, ভালো করে খেয়াল করো। তাহলে এখানে হলো 4টি, এখানে কটা হলো, এখানে 4টি গ্যামেট হলো। তাহলে এইভাবে আমাদের চেক করে করে দেখতে হবে যে কত ধরনের গ্যামেট হতে পারে। বুঝতে পেরেছো আশা করি। চলো, অম্ল বৃষ্টির মূল উপাদান কি? অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টির এর প্রধান উপাদান কি? অর্থাৎ অম্ল বৃষ্টির সময় কোন অ্যাসিড তৈরি হয় বলতে পারবে? আমরা জানি বাতাসে সালফার ঘটিত কণা রয়েছে, সালফার ডাইঅক্সাইড, বিভিন্ন গ্যাস রয়েছে এবং নাইট্রোজেন। এই দুটো যখন বৃষ্টির সঙ্গে জলের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে, অর্থাৎ মূল উপাদান হচ্ছে এই দুটি, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, বর্তমানে আমাদের অনেক ব্যাচ চলছে, ফাউন্ডেশন ব্যাচ, WPPKP একদম গুছিয়ে করানো হচ্ছে, NMGNM ক্রাশ কোর্স, 25টা প্রয়াস ব্যাচ, রেলের ব্যাচ, SSC ফাউন্ডেশন, পাশাপাশি একটা প্যারালাল আমরা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করেছি 1 জুন থেকে। এই প্র্যাকটিস ব্যাচ শুরু হচ্ছে কবে থেকে? একদম নিউ ব্যাচ 1 জুন থেকে এই ব্যাচ স্টার্ট হচ্ছে। প্রত্যেকে যারা কানেক্ট আছো একটু দেখে রাখো, মাত্র 699 এই প্রাইসে তোমরা এই ব্যাচটা নিতে পারছো এবং 3 মাস ফুল প্র্যাকটিস হবে। 200-র বেশি ক্লাস থাকছে সেখানে, 200 প্লাস ক্লাস, পাশাপাশি সেখানে তুমি PDF পেয়ে যাবে প্রত্যেক ক্লাসের, নোট করতে পারবে সেখান থেকে। এখানে তো আমরা ইউটিউবে PDF কিন্তু দেওয়া হয় না। ওকে, চলো, একটা কমপ্লিট প্রস্তুতি পাবে সেখানে। JFM প্রজেক্ট কোন রাজ্যে প্রথম চালু হয়? প্রশ্নটা কিন্তু দারুণ একটা প্রশ্ন। JFM এর ফুল ফর্ম কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ যৌথ অরণ্য ব্যবস্থাপনা। যৌথ অরণ্য ব্যবস্থাপনা এটা চালু হয়েছিল প্রথম পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার আরাবাড়ি নামক গ্রামে 1971 সালে। আরাবাড়ি এই যে গ্রামটি, এটি কোথায়, কোন জেলায় পড়ছে? মেদিনীপুর। কোন মেদিনীপুর, পূর্ব না পশ্চিম? পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি নামক গ্রামে প্রথম চালু হয়েছিল 1971 সালে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, বাংলায় বললে যৌথ অরণ্য ব্যবস্থাপনা। অ্যান্টিকিটোজেনিক হরমোন কোনটি? অ্যান্টিকিটোজেনিক আবার কি? কিটোন বডি আছে, আমরা জানি আমাদের রেচনের সঙ্গে কিটোন বডি নির্গত হতে থাকে। তো কিটোজেনিক, অ্যান্টিকিটোজেনিক মানে কিটোনটাকে আটকাচ্ছে যে হরমোনটি, সেটা কি? আমরা জানি অ্যান্টি ডায়াবেটিক ইনসুলিন ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করে। তো অ্যান্টিকিটোজেনিক হরমোন সেটাও কিন্তু ইনসুলিন, অপশন সি মনে রাখবে। ঠিক আছে, এগুলো নোট করে নেবে। সহজ একটা প্রশ্ন আছে 12 কেজি ভরের বস্তুর উপর। এগুলো আমরা বহু ক্লাসে এই কোশ্চেনটা আমি করাই, একই প্যাটার্নের কোশ্চেন তোমাদের, যাতে করে এইগুলো দেখতে দেখতে চোখে অভ্যস্ত হয়ে যায় এবং তোমাদের আর ভয় না লাগে। সূত্র তো এটা, P = mf, P হচ্ছে বল, P হচ্ছে 96, M হচ্ছে 12, একদম সিম্পল ক্যালকুলেশন। Fটা কত হবে বার করতে হবে, তাহলে বসিয়ে দাও 96 × 12 × F, তাহলে F = 96/12। আচ্ছা, নামটা পড়ো, 8 12 96, অপশন হবে 8 মিটার/সেকেন্ড²। এককটা দেখতে হবে, এটা নিউটন হচ্ছে SI একক, SI একক, কেজিটা কিসের একক? SI একক। তাহলে এখানে যদি সেন্টিমিটার থাকতো কিন্তু হবে না, সেন্টিমিটার একক চলবে না, SI পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার। বলো, ইনফ্রাসনিক শব্দের কম্পাঙ্ক নিচের কোনটি? ইনফ্রাসনিক শব্দের কম্পাঙ্ক নিচের কোনটি? ইনফ্রাসনিক মানে তার কম্পাঙ্ক হবে 20 হার্টজ এর কম। তাহলে এখানে কত রয়েছে দেখো, 15 হার্টজ। আমরা 20 হার্টজ পর্যন্ত বলতে পারি। 20 কিলো হার্টজ রয়েছে, 20 কিলো হার্টজ মানে হচ্ছে 20,000 হার্টজ। এটা কিন্তু হবে না, অপশন বি সঠিক উত্তর হবে। আচ্ছা, গত দিনের হোমওয়ার্ক এটা ছিল যে নর্মদা বাঁচাও আন্দোলন নেতৃত্ব দিয়েছিল কে?
মেধা পাটেকর। তোমরা বলবে যে সালটা কত, সালটা কত। আজকের হোমওয়ার্ক থাকবে এটা, শান্তিস্বরূপ ভট্টাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। 26 কোশ্চেনের মধ্যে তোমার কটা সঠিক কটা ভুল হলো একটু জানিয়ে দেবে। এবং আমাদের দ্য ওয়ে অফ সলিউশন টিউটোরিয়ালস একাডেমিতে ফ্রি ক্লাস পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, নোটিফিকেশন অল করে রাখবে। আমাদের TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো, পেড কোর্স করানো হচ্ছে। দেখো চাকরি পাওয়ার জন্য পড়ছো, দেখছো ভিডিও, সময়টা তোমরা ভালো ক্ষেত্রেই নিয়োগ করছো বা মানে ব্যয় করছো। তো এই সময়টাকে আরো স্ট্রং করতে গেলে তোমাকে আরো একটু সময় দিতে হবে, আরো একটু গুরুত্ব দিতে হবে, যাতে তোমার চাকরিটা দ্রুত হয়। তো সেই উদ্দেশ্যে আমাদের যে ব্যাচগুলো আছে, তোমার যেটা সুবিধা, তোমার যে টার্গেট, সেই অনুযায়ী তুমি নেবে। ঠিক আছে? ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই।